আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভারতীয় দণ্ডবিধি দ্য পেনাল কোড 1860। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টি হচ্ছে ভারতীয় দণ্ডবিধি 1860 সালের আইন। এই ভারতীয় দণ্ডবিধি 1860 সালের আইন এটি 45 নম্বর আইন, 45 নং অ্যাক্ট of 1860, the Penal Code. The Penal Code 1860, Act Nong 45। এটি প্রকৃতিগত দিক দিয়ে ন্যাচারালি সাবস্ট্যান্টিভ ল, যাকে তত্ত্বগত আইন বলা হয়, এটা মৌলিক আইন। এই আইনটি সাধারণত পরিচালিত হয় সিআরপিসির আন্ডারে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির অধীন বা ফৌজদারি কার্যবিধির সহযোগিতায় বা পদ্ধতি অবলম্বন করে এই দণ্ডবিধির যে ধারা, এই ধারার বিধান অনুসারে অপরাধের শাস্তি প্রদান করা হয়। এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ, ভারতীয় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ একসময় ব্রিটিশদের দ্বারা শাসিত হতো। যখন এখানে ব্রিটিশ কলোনিয়াল বা ব্রিটিশ যে উপনিবেশ সৃষ্টি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাধ্যমে এদেশে যখন ইংরেজরা আগমন করেন এবং ইংরেজরা যখন এদেশ শাসন করা শুরু করেন, তখন তারা এই দেশে দণ্ডবিধি যে আইন, এটা প্রচলন করার জন্য একটি কমিশন গঠিত হয় 1834 সালে। থমাস ব্যাবিংটন ম্যাকলে এর নেতৃত্বে এনাকে চেয়ারম্যান করে একটি আইন কমিশন গঠন করা হয়। ব্রিটিশ পার্লামেন্ট এই আইন কমিশন গঠন করে 1834 সালে। 1837 সালে 1837, এই 1837 সালে এনে একটি খসড়া প্রণয়ন করেন। এই কমিশন চেয়ারম্যান ছিলেন যেখানে থমাস ব্যাবিংটন ম্যাকলে, এবং 1856 সালে এই খসড়া লেজিসলেটিভ কাউন্সিল, এই লেজিসলেটিভ কাউন্সিলে উত্থাপন করা হয় ব্রিটিশ পার্লামেন্টে, এবং 1860 সালের 6 অক্টোবর এটি পাশ হয় এবং এটা কার্যকারিতা শুরু হয় 1862 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1862, the Penal Code 1860 came into force. The Penal Code 1860 came into force or enacted in 1862 1 জানুয়ারি। এটি একটি তত্ত্বগত আইন, যার ইংরেজিতে বলা হয় সাবস্ট্যান্টিভ ল। সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। এই আইনটি একটি মৌলিক আইন। এই আইনে 511টি ধারা আছে এবং যাকে বলে সেকশনস 511
11 511টি ধারা, 23টি অধ্যায়ের সমন্বয়ে এই আইন বইটি, যেখানে 23 চ্যাপ্টার রয়েছে এবং সেকশন রয়েছে 511টি। এই 511টি ধারার ভিতরে কিছু পরিবর্ধন, সংযোজন, বিয়োজনও আছে বিভিন্ন সময়। এখানে মূলত 488টি ধারা ছিল সর্বপ্রথম, পরবর্তীতে এটা বৃদ্ধি করে 511টি ধারায় করা হয়েছে। এই আইনটি মূলত অপরাধের শাস্তি হিসেবে ব্যবহার করা হয়, আর এটা পরিচালিত হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকে ইংরেজি বলা হয় সিআরপিসি বা ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট। এটা এই ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট দ্বারা এটি পরিচালিত, যে সিআরপিসি অ্যাক্ট। সেই সিআরপিসি অ্যাক্টের অধীনে আমরা এই পেনাল কোডের বিচার কার্য পরিচালনা করে থাকি। এই আইনটি এই ভারতীয় উপমহাদেশে যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থাকে বিভিন্ন সময় সংস্কার করা হয়, অ্যামেন্ডমেন্ট করা হয়। তো ভারতীয় দণ্ডবিধি আইন নামে এটা পরিচিত ছিল। এটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং এই সর্বোচ্চ শাস্তি 10টি সেকশনে বিন্যাস করা আছে। এই 10টি সেকশনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা যেতে পারে, যাকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স আর ডেথ পেনাল্টি বলা হয়। ক্যাপিটাল পানিশমেন্ট 10টি সেকশনের মাধ্যমে দেওয়া যায়। এর ভিতরে একটি সেকশন আছে মৃত্যুদণ্ড মাস্ট, সেটা হচ্ছে 303 ধারা। 303 ধারায় একটি মাত্র ধারা আছে এই 511টি ধারার ভিতরে, যেখানে অন্য কোনো শাস্তির বিধান নাই, শুধুমাত্র মৃত্যুদণ্ড ছাড়া। মৃত্যুদণ্ডই হচ্ছে একমাত্র দণ্ড। এটা হচ্ছে 303 ধারায় এই 511টি ধারার ভিতরে। অর্থাৎ দ্য পেনাল কোড 1860-তে যে 511টি ধারা আছে, তার ভিতরে একটি ধারাই আছে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের জন্য, সেটা হচ্ছে 303 ধারা, মৃত্যুদণ্ড মাস্ট। অর্থাৎ এই ধারাটি শুধুমাত্র মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো বিধান নাই। অন্য ধারায় যেমন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন, বা সেখানে যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, আবার 10 বছরের কারাদণ্ড হতে পারে, এরকম অনেক বিধান আছে। কিন্তু শুধুমাত্র 303 ধারায় মৃত্যুদণ্ড নিশ্চিত। যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ড কোনো ব্যক্তি যদি কারো মৃত্যু ঘটিয়ে থাকে বা মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে কার্য করে থাকে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা হচ্ছে 303 ধারায়। তাহলে মোট 300 যে আমাদের 303 ধারায় যে মৃত্যুদণ্ড আছে, আর মোট যে ধারা আছে 511টি, তার ভিতরে 10টি ধারা আছে যার মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তার ভিতরে একটিতে অবশ্যই মৃত্যুদণ্ড হবে, এটা হচ্ছে 303 ধারায়। কে মৃত্যুদণ্ড পাবে? কোন অপরাধী? যিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, ঠিক এই অবস্থায় তিনি কারো মৃত্যু ঘটিয়েছেন বা মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে তিনি আঘাত করিয়েছেন, কার্য করিয়েছেন, তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যার সেকশন আছে 303। তাহলে আমাদের যে 10টি মৃত্যুদণ্ডের সেকশন আছে সেটি কি কি? সেটা হচ্ছে, প্রথম আমরা 121 ধারা। এই 121 ধারা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করা। যদি তাই হয়, এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, তাহলে তার শাস্তি হবে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড হতে পারে।
এবার সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা এখানে বিদ্রোহ ঘোষণা করা, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এই বিদ্রোহ ঘোষণা করা এটা হচ্ছে 132 ধারায়, অর্থাৎ 132 ধারার অধীনে যদি কেউ রাষ্ট্রের যে সার্বভৌমত্ব বা সরকারের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে এবং রাষ্ট্রদ্রোহ করে এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, তার সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। এটা 132 ধারায়। 121 ধারা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, কোনো সশস্ত্র ব্যক্তি বা সশস্ত্র বাহিনীর ভিতরে কোনো ব্যক্তি বা সশস্ত্র কোনো গোষ্ঠী যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে, এটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আর এটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এই সরকারের বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা করা হবে, বিদ্রোহ করা হবে, তখন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 132 ধারায়। এদিকে 121 ধারায় হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আর 132 ধারা হচ্ছে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এই দুটোরই ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। এরপরে এসে আমাদের 194 ধারা। এই 194 ধারায় আছে যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যে যদি ফলস এভিডেন্স তৈরি করা হয় কিংবা মিথ্যা সাক্ষী দেওয়া হয়, তাহলে কিন্তু যিনি মিথ্যা সাক্ষী দেবেন কিংবা এই ফলস এভিডেন্স তৈরি করবেন, যে সাক্ষী দেওয়ার জন্য যে সাক্ষ্য বা দলিল তৈরি করবেন, যদি কোনো উইটনেস তিনি এভিডেন্স তৈরি করেন, যদি কোনো সাক্ষী যদি কোনো এভিডেন্স বা সাক্ষ্য তৈরি করেন, সাক্ষী এমন কোনো সাক্ষ্য তৈরি করলেন যেটা মিথ্যা, ফলস, তাহলে এই ফলস বা মিথ্যা যে সাক্ষ্য বা এখানে সাক্ষী দেওয়ার জন্য যদি কারো মৃত্যু হয় বা কারো ফাঁসি হয়, কারো মৃত্যুদণ্ড হয়, তাহলে এটা যদি প্রমাণিত হয় তিনি ফলস সাক্ষী দিয়েছিলেন বা ফলস এভিডেন্স তৈরি করেছিলেন, তাহলে সেই উইটনেস বা সেই সাক্ষীর মৃত্যুদণ্ড হবে, সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। এরপরে আমরা 302 ধারায় হচ্ছে নরহত্যা বা এখানে মানুষকে খুন করা। যদি কাউকে পরিকল্পিতভাবে বা খুন করা হয়, অর্থাৎ কোনো মানুষকে বা কোনো নরহত্যা করা হয়, তাহলে তার সাজা মৃত্যুদণ্ড হতে পারে বা মৃত্যুদণ্ড হবে 302 ধারার মধ্যে। এরপরে আছে 303 ধারা। 303 ধারা এই একটি মাত্র সেকশন, দ্য পেনাল কোড 1860, যার শুধুমাত্র একটাই বিধান আছে, মৃত্যুদণ্ড। সেকশন ওই একটা, 303 ধারা, সেকশন 303, যার একমাত্র শাস্তি পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ড কোনো ব্যক্তি, সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে বা কাউকে হত্যা করেন কিংবা হত্যার উদ্দেশ্যে এমন কোনো আঘাত করেন যে আঘাতে তার মৃত্যু নিশ্চিত, তাহলে তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে 303 ধারার মধ্যে। 305 ধারায় আছে যদি কোনো শিশু, 10 বছরের কম কোনো শিশুকে বা কোনো অপ্রকৃতিস্থিত কোনো ব্যক্তিকে বা
আনসেন, যেটাকে বলা হয় ম্যাড বা ব্রেন ডিজনার, কোনো অপ্রকৃতিস্থিত কোনো ব্যক্তি, তাকে যদি মৃত্যুতে সহযোগিতা করা হয় তাহলে তার সাজা মৃত্যুদণ্ড ৩০৫ ধারার মধ্যে। এরপরে ৩০৭-এর সাবসেকশন 2 অ্যাটেম্প টু মার্ডার। ৩০৭ ধারার সাবসেকশন 2-তে ব্যাখ্যা দেওয়া আছে যে যদি অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ মৃত্যুর উদ্দেশ্যে কাউকে আঘাত করা হয় মেরে ফেলাবার জন্য বা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, মেরে ফেলাবার জন্য আঘাত করা হলো, গুরুতর আঘাত, মৃত্যুদণ্ড করার উদ্দেশ্যে, এই অ্যাটেম্প টু মার্ডার বা মৃত্যুর যে হত্যার প্রচেষ্টা ৩০৭-এর সাবসেকশন 2 অনুসারে তারও মৃত্যুদণ্ড হতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট। এর পরবর্তীতে আছে আমাদের ৩২৬-এর এ ধারা। এখানে গ্রিভিয়াস হার্ট অর্থাৎ কাউকে মৃত্যুর উদ্দেশ্যে এমন কোনো আঘাত করা হলো যে আঘাতে তার মৃত্যু নিশ্চিত, তার যদি 2 চোখ উপড়ে ফেলানো হয়, গুরুতর আঘাত করা হয়, গুরুতর আঘাতে তার 2 চোখ নষ্ট হয়ে যায় বা 2 চোখ উপড়ে ফেলানো হয়, তার মাথায় এমন আঘাত করা হয় যে আঘাতে সে ডিজনার্ড হয়ে যাবে বা তার মৃত্যু হতে পারে, এবং তার মুখমণ্ডল এমনভাবে ঝলসে দেওয়া হলো বা এখানে অ্যাসিডাইট করা হলো বা পয়জন করা হলো যাতে পুরোপুরি বিকৃত হয়ে যায় বা অ্যাসিড দগ্ধ করা হয় কিংবা পুড়িয়ে ফেলা হয়। এইসব কারণে ২৬-এর এ ধারা মতে এই গ্রিভিয়াস হার্ট বা গুরুতর জখমের মৃত্যুর হতে পারে এরকম কোনো আঘাতে বা তার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে, তিনি তার অঙ্গহানি ঘটবে, চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবেন, এরকম কোনো আঘাত যদি করা হয় তাহলে সেখানেও ২৬-এর এ ধারা মতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। ৩০০ এরপরে আছে ৩৬৪-এর এ ধারা। এটা ৩২৬-এর এ ধারা, গুরুতর জখম যার সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। এরপরে আছে ৩৬৪-এর এ ধারা, যেখানে কিডন্যাপিং বা এখানে অ্যাবডাকশন অর কিডন্যাপিং কোনো শিশুকে, যদি 10 বছরের নিচে কোনো শিশুকে অপহরণ করা হয়, সাবজেক্ট টু মার্ডার, সাবজেক্ট টু এখানে প্যারালাইজড করা বা তাকে বিকলাঙ্গ করে দেওয়া, তার কোনো কিছু অপসারণ করে নেওয়া বা কিডনি বিক্রি করে দেওয়া, তার কোনো শারীরিক কোনো পার্টসকে অপসারণ করে সরিয়ে ফেলা, এই উদ্দেশ্যে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে যদি হয় তাহলে এই ৩৬৪-এর এ ধারা মতে এই কিডন্যাপিং বা এখানে অ্যাবডাকশন, অপহরণের জন্য তাকে, সেই অপহরণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে তার। আমাদের সর্বশেষ আছে ৩৯৬ ধারা। ৩৯৬ ধারায় বলা হয়েছে ডাকাতি এবং খুন। যদি ন্যূনতম ৫ জন ব্যক্তি ডাকাতিতে অংশগ্রহণ করে এবং এই ৫ জনের মধ্যে যে কেউ যদি কাউকে হত্যা করে এই ডাকাতি চলাকালীন সময়ে, তাহলে ওই ডাকাতিতে অংশগ্রহণকারী প্রত্যেকেই সমভাবে দোষী সাব্যস্ত হবে এবং তাদের
সর্বস্ব শাস্তি হতে পারে ক্যাপিটাল পানিশমেন্ট, দ্যাট মিন্স মৃত্যুদণ্ড। আমাদের এই 10 প্রকারের মৃত্যুদণ্ড 10টি সেকশন আছে। এখানে শুধুই যে মৃত্যুদণ্ড হবে তা নয়, যাবজ্জীবনও হতে পারে, অন্য যে আমাদের শাস্তির যে প্রকৃতি আছে সে শাস্তি হতে পারে, তবে এখানে সর্বস্ব সাজাও হতে পারে, সেটা মৃত্যুদণ্ড। সর্বোচ্চ সাজা হতে পারে এই 10টি সেকশনের ভিতরে, তার ভিতরে একটি সেকশনে মাস্ট ক্যাপিটাল পানিশমেন্ট, সেটা হচ্ছে 303 ধারা। আর অন্যান্য যে ধারা আছে সেখানে ক্যাপিটাল পানিশমেন্টের বিধান আছে, সেই সঙ্গে অন্যান্য পানিশমেন্ট, যাবজ্জীবন সহ অন্যান্য পানিশমেন্টেরও বিধান আছে। তাহলে 303 ধারাই হচ্ছে একমাত্র এই 10টি যে ধারা আছে মৃত্যুদণ্ডের ধারা, তার মধ্যে এই 303 ধারায় অবশ্যই মৃত্যুদণ্ড হবে। আর অন্যান্য ধারার ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে, আবার যাবজ্জীবন হতে পারে, অন্যান্য সাজাও হতে পারে। তবে এই 10টি ধারার ভিতরে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, তার ভিতরে একটি ধারা, সেটা হচ্ছে 303 ধারা, যেখানে অবশ্যই মৃত্যুদণ্ড হবে। তো আমরা এই ধারাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই গুরুত্বপূর্ণ ধারাগুলি আজকে আলোচনা করলাম। আপনারা একটু দেখবেন। আমিও শিক্ষার্থী, আমিও পড়ালেখা করছি, করে আসছি। লেখাপড়ার তো কোনো শেষ নেই। ইচ্ছে করলে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ লেখাপড়া করবে, শিখবে। জীবন চলার পথে আমাদের প্রত্যেকেরই শিক্ষার কোনো শেষ নেই। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষা গ্রহণ করে চলেছি। এটা একটা চলমান প্রক্রিয়া। তো এই ধারাগুলো গুরুত্বপূর্ণ বিধায় আলোচনা করলাম, নিজের জন্য করলাম। যদি কারো উপকারে আসে তার জন্য আমি কৃতার্থ হব। আপনার সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।